আমার নাম ডিম্পল, বয়স ৩৫ বছর। আমার গায়ের রং এতটাই কালো যে যেই আমাকে দেখতে আসতো সেই আমাকে অপছন্দ করত। এই কারণে আমার বাবা মা খুব টেনশনে থাকতেন। বাবা মা আমার জন্য কোনো অবিবাহিত ছেলে খুঁজতেন, কিন্তু আমার যা চেহারা তাতে শুধুমাত্র ৪-৫ ছেলেমেয়ের বাবা বা কোনো ডিভোর্সি লোকের বা কোনো বৃদ্ধের খোঁজ আসতো। বাবা মা এমন লোকেদের সাথে আমার বিয়ে দিতে চাইতেন না। তারা বলতেন যে মেয়ে আমাদের জন্য বোঝা না, যখন ভালো সম্বন্ধ আসবে তখন মেয়ের বিয়ে দেব। কিন্তু এদিকে আমার বয়স বেড়ে যাচ্ছিল। বয়স চেহারায় স্পষ্ট বোঝা যেত। সবাই বাবা মাকে বোঝালেন, যাই হোক না কেন তাড়াতাড়ি মেয়ের বিয়ে দাও, মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, পরে এসব সম্বন্ধও পাবে না। এই সব ভেবে আমার বাবা মা এমন একজনের সাথে আমার সম্বন্ধ মেনে নিলেন যার 2 মেয়ে ও 1 ছেলে আছে। কারণ বাবা মা টেনশনে ছিলেন যে হয়তো ভবিষ্যতে তাদের মেয়ের জন্য কোনো সম্বন্ধই আসবে না। যে আমার সম্বন্ধ নিয়ে এসেছিল সে যখন ছেলের ছবি আমার বাবা মাকে দেখালো, তখন বাবা মা ছেলেকে দেখেই পছন্দ করে ফেলেন। কারণ ছেলেটি ফর্সা এবং স্মার্ট। তাকে দেখলে মনেই হয় না যে সে 3 ছেলে মেয়ের বাবা। আমার ছবিও ছেলের বাড়িতে পাঠানো হলে তারাও আমাকে পছন্দ করে। এরপরে সাধারণভাবে আমার বিয়ে হয়ে যায় এবং আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। কিন্তু বিয়ের 2 দিন আগে থেকে একটা জিনিস লক্ষ্য করলাম যে বাবা মা খুব টেনশনে আর আমাকে দেখে খুব কান্নাকাটি করছেন আর বলছেন যে শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের সাথে যোগাযোগ রাখিস আর যে কোনো পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে টিকে থাকিস। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি বাবা মা কী বলতে চাইছেন। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামীর ছেলেমেয়েরা সবাই ইয়ং। তাদের দেখে আমি খুব অবাক হলাম। মেয়ে দুটো সুন্দরী আর ছেলেটা অদ্ভুত টাইপের, গুন্ডা ছেলেদের মতো কানে দুল পরা। ভাবলাম এটা হয়তো এখনকার ফ্যাশন। আমার স্বামী ধীরাজের মাও বাড়িতে ছিলেন, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যখন আমাদের সম্বন্ধ ঠিক হয় তখন তিনি একবারও আমাকে দেখতে আসেননি। এমনকি শাশুড়িকে দেখে ডেঞ্জারাস মনে হচ্ছিল, যে ভবিষ্যতে আমার জীবনকে কঠিন করে দেবে। আমাকে আমার রুমে পাঠানো হয়। সেখানে ধীরাজ এসে আমার সাথে সুন্দরভাবে কথা বলতে থাকে। ধীরাজকে দেখে আমার খুব পছন্দ হয়, তাই অন্যদের দিকে ধ্যান দিইনি। ভেবেছিলাম যে আমার স্বামী ভালো, তাই আমার অন্যদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ধীরাজের বয়স 40-এর কাছাকাছি হবে, কিন্তু তার ছেলেমেয়েদের বয়স 25 থেকে 30 বছর। এটা কিভাবে সম্ভব? এখানে আসার পর আমি খুব কনফিউজড। আমার মনে এইসবই ঘুরপাক খাচ্ছিল। কিছুক্ষণ পর ধীরাজ আমার সাথে কথা বলে রুম থেকে বের হয়ে গেল, আর শাশুড়ি এবং ধীরাজের মেয়েরা রুমের ভিতরে এলো। আমি খুব অবাক হলাম যে ধীরাজের 2 মেয়েই এখনও অবিবাহিত, আর তারা আমাকে মা বলে ডাকতে লাগলো, যা আমার কাছে খুব অদ্ভুত লাগতে লাগলো। এরপর শাশুড়ি বললেন, মেয়েরা তোমরা বাইরে যাও, আমাকে বৌমার সাথে কিছু কথা বলতে হবে। তিনি দেখতে খুব অদ্ভুত, যেমনি মোটা তেমনি লাল লাল ঠোঁট, মনে হয় খুব পান খান। তিনি আমাকে বলতে লাগলেন, এই বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। এই যে মেয়েদের দেখছো তাদের মা ছোটবেলায় মারা যায়। তারপর থেকে আমার ছেলের খুব মন খারাপ থাকতো। আমরা তাকে বুঝিয়েছি, দ্বিতীয়বার বিয়ে করলে তুমি একজন ভালো সঙ্গী পাবে এবং বাচ্চারাও তাদের মায়ের আদর পাবে। এখন থেকে তুমিই এদের মা। তিনি আমার সাথে এমনভাবে কথা বললেন যেন আমি তার বৌমা নই, তার মেয়ে। আমি খুশি হয়েছিলাম যে যাই হোক, শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। তারা চলে গেলে কিছুক্ষণ পরে আমার স্বামী আবার রুমে এসে বলতে লাগলো যে তোমাকে আমার ছেলে মেয়ে এবং মায়ের খুব যত্ন নিতে হবে। আমি বললাম, তোমাকে দেখে মনে হয় না তুমি এই বাচ্চাদের বাবা। এ কথা শুনে তিনি হাসতে হাসতে বললেন, শুধু তুমি একাই না, অনেকেই আমাকে এই প্রশ্ন করে, কেননা আমি এখনও জোয়ান। ধীরাজ খুব হাসছিল এবং তাকে দেখে আমিও খুশি হয়ে গেলাম। তারপর সে বলল যে প্রথম থেকেই সে নিজের খুব যত্ন নেয় এবং জিমও করে। সে সারা জীবন জিম করেছে, যার কারণে তাকে এত কম বয়সী দেখায়। যারা তাদের শরীরের যত্ন নেয় তারা কখনো বুড়ো হয় না। আমি তার কথা শুনে মুগ্ধ হলাম। তখন আবার সে বলল, আমি তোমাকেও যুবতী বানিয়ে দেব। সময়ের সাথে সাথে তুমি বুড়ো হওয়ার বদলে আরও সুন্দর হয়ে উঠবে। আমি ধীরাজকে বললাম, আমি কিভাবে সুন্দর হতে পারি? কোথায় আমি কালো ফর্সা কিভাবে হতে পারি? ধীরাজ বলল, এসব কথা বলো না, তোমাকে আমার খুব ভালো লেগেছে। ফর্সা কালো দিয়ে কি হয়? মানুষের মন ভালো হওয়া দরকার। আমি তার এত সুন্দর সুন্দর কথা শুনে খুব খুশি।
আমার স্বামীর চেহারাও সুন্দর। আমার স্বামীকে সত্যিই খুব কম বয়সী দেখায়। এটা আমার স্বামীর দ্বিতীয় বিয়ে, তাই প্রথম বিয়ের সময় তিনি কতটা সুন্দর এবং তরুণ ছিলেন। আপাতত আমার এই বিষয়টিকে বাদ দিয়ে শ্বশুরবাড়ির দিকে নজর দিতে হবে। সেই রাতটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। সকালে দরজায় টোকা পড়লে আমি গিয়ে দরজা খুলে দেখি শাশুড়ির সামনে দাঁড়িয়ে। তিনি হাতে একটা বড় ট্রেতে করে আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছেন। আমি বললাম, আপনি কষ্ট করেছেন কেন? ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি করতাম। আমার শাশুড়ি বললেন, না না বৌমা, নতুন বউকে দিয়ে এত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ করানো ভালো না। আমার স্বামীও ঘুম থেকে জেগে উঠেছে। আমরা দুজনে একসাথে বসে নাস্তা করলাম। আমি আমার স্বামীকে বললাম, আজ আমাদের বিয়ের প্রথম দিন, চলো আমরা কোথাও ঘুরতে যাই। ধীরাজ বলল, কোথায় যাবে বলো? আমি বললাম যে আমার বাবা মায়ের বাড়িতে যাই চলো। ধীরাজ বলল, তুমি হয়তো এটা জানো না, তোমার বাবা মা হয়তো তোমাকে বলেনি, তুমি তোমার বাবার বাড়ির কারোর সাথে দেখা করতে পারবে না। আমি শুনে অবাক হলাম যে আমি কেন বাবার বাড়ির কারোর সাথে দেখা করতে পারবো না। আমি ভাবলাম আমার স্বামী বোধহয় ঠাট্টা করছে, তাই আমি বললাম, এটা সত্যি না। আমার স্বামী বললেন, এটাই সত্যি। এখন তুমি বিবাহিত, তাই তুমি তোমার আত্মীয় বা বাবার বাড়ির কারোর সাথে যোগাযোগ রাখতে পারবে না। এখন আমি বুঝতে পেরেছি যে এই কারণেই বিয়ের কয়েকদিন আগে আমাদের বাড়ির সবাইকে খুব টেনশনে লাগছিল, আর আমাকে দেখে দেখে খুব কাঁদছিল। এমনকি আমার বিদায়ের সময়ও তারা খুব কেঁদেছিল এবং আমাকে কথার মাধ্যমে বলার চেষ্টা করছিল যে এখন তোমার সাথে আমাদের সমস্ত সম্পর্ক শেষ। আমি বুঝতে পারছি না এই শর্তটা আমার বাবা মায়ের নাকি আমার স্বামীর। আমি স্বামীকে এই প্রশ্ন করলে তিনি বললেন, আমি এই শর্তেই তোমাকে বিয়ে করেছি। তোমার বাড়ির লোকেরা আনন্দের সাথেই আমার শর্ত মেনে নিয়েছে। এটা শুনে আমার মন খারাপ হয়ে গেল। কিছুক্ষণ পর আমার স্বামীর মোবাইলে কারো ফোন আসা শুরু করলো। সে ফোনে কারো সাথে কথা বলার সময় বলছিল, সম্বন্ধ ঠিক হওয়ার সময় এই শর্ত ছিল। ফোনে ধীরাজ অনেক তর্ক করছিল। আমি বুঝতে পারলাম কলটা নিশ্চয়ই আমার বাবার বাড়ি থেকে এসেছে। আমি আমার স্বামীর সামনে দাঁড়িয়ে বললাম, প্লিজ আমাকে একবার কথা বলতে দাও। আমার স্বামী আমার দিকে তাকিয়ে ফোনে বলল, আজকের পর কেউ আমার মোবাইলে খবরদার কল করবেন না। যদি আমাকে ফোন করেন তবে আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে ফেরত পাঠিয়ে দেব, বলেই কলটা কেটে দিল। আমি বললাম, তুমি কেন এমন করছো? আমি দেখা করতে যেতে পারি না? একবার ফোনে তো কথা বলতে পারি। আমার স্বামী বলল, তোমার বাড়ির লোকেরাও একই কথা বলছিল, কিন্তু আমাদের শর্ত ছিল বিয়ের পর তুমি তোমার পরিবার বা আত্মীয় স্বজনের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবে না। তোমার বাবা মা কিভাবে এটা ভুলে যেতে পারেন? এখন আমার না করাতে তাদের কোনো আপত্তি হওয়ার কথা না। যদি তারা তাদের মেয়েকে সুখী দেখতে চায় তাহলে তারা তোমার সাথে কথা বলার চেষ্টাও করবে না, আর এটাই তাদের জন্য ভালো হবে। স্বামীর এমন রূপ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমার স্বামী বলল যে আমার মা ছেলে মেয়ে আছে, তুমি তাদের যত্ন নাও, এটাই তোমার কর্তব্য। কিন্তু একটা মেয়ের তার বাবা মায়ের প্রতিও অন্যরকম ভালোবাসা থাকে, কেউ তাদের জায়গা নিতে পারে না। দয়া করে একবার বাবা মায়ের সাথে আমাকে ফোনে কথা বলতে দাও। আমি তোমার এই দয়া সারা জীবন ভুলবো না এবং পরে তাদের সাথে আর কথা বলবো না। আজ তুমি তাদের সাথে এমনভাবে কথা বলায় তাদের কতটা খারাপ লেগেছে। কিন্তু ধীরাজ আমার কোনো কথাই শুনল না, তাই আমি চুপচাপ কাঁদতে কাঁদতে ঘরের ভিতর চলে গেলাম। কাঁদতে কাঁদতে আমার মনটা খারাপ হয়ে গেল। প্রথম দিনই আমার সাথে এমন করেছে, তাহলে ভবিষ্যতে এরা আমার সাথে কি করবে? কিছুক্ষণ পর আমার স্বামী রুমের ভিতরে এসে চুপ করাতে করাতে বলল, তোমাকে তোমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দেব, বরং আমি তোমাকে তাদের সাথে দেখা করিয়ে দেব, কিন্তু এখন নয়, যখন সঠিক সময় আসবে তখন আমি তোমাকে তাদের সাথে দেখা করাতে নিয়ে যাব। আমি ধীরাজকে বললাম, কিন্তু এটা কবে হবে? সে বলল, আমি বললাম তো সময় হলে আমি নিজেই তোমাকে নিয়ে যাব। এখন আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। একথা বলেই ধীরাজ বাড়ি থেকে বের হয়ে গেল, আর শাশুড়ি আমার কাছে এসে বসে আমাকে কথায় ব্যস্ত রাখলেন। কিছুক্ষণ পর তিনি ধীরাজের বড় মেয়েকে বলতে লাগলেন যে তোমার মা কাঁদতে কাঁদতে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে, তার নিশ্চয়ই মাথা ব্যথা করছে, তুমি এক কাপ চা বানিয়ে দাও। সে চা বানাতে রান্নাঘরে গেল, তার পিছন পিছন তার বোনও গেল। আমি এইমাত্র নাস্তা করেছি, তাই চা খাওয়ার মুড নেই, কিন্তু সে আমার জন্য চা বানিয়ে আমাকে এক কাপ চা দিয়ে খেতে বলল।
আমার মেজাজ ভালো ছিল না, তাই আমার কিছু খেতেও ভালো লাগছে না। আর আমি অকারণে কেন চা খাবো? তারপরে ভাবলাম, আজ শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন। আমি চাই না আমার শ্বশুরবাড়ির লোকজন প্রথম দিনই আমার উপর রাগ করুক। তাই তার কথায় চায়ের কাপটা হাতে নিলাম, কিন্তু চায়ের কাপ নেওয়ার সাথে সাথে একটা কটু গন্ধ নাকে আসতে লাগলো। মনে হলো খারাপ দুধে চা বানানো হয়েছে। আমি বললাম, চা থেকে কেমন খারাপ দুধের গন্ধ আসছে। তখন আমার শাশুড়ি বললেন, না মা, আমরা তোমাকে নষ্ট দুধ দিয়ে চা খাওয়াবো কেন? হয়তো কেউ ফ্রিজে দুধ খুলে রেখে দিয়েছিল, আর ফ্রিজে কোনো খাবারের গন্ধ দুধের সাথে মিশে গিয়েছে। তখন আমার স্বামীর ছোট মেয়ে বলল, যদি তুমি আমাদের ভালোবাসতে তবে চায়ে খারাপ গন্ধ নয়, বরং ভালো গন্ধ পেতে। আমাদের বাড়ির চা এলাকায় বিখ্যাত। এলাকার কেউ আমাদের বাড়িতে এসে চা খেলে আমাদের অনেক প্রশংসা করে, আর তুমি বলছো চায়ে গন্ধ। আমি সেই চা খেতে বাধ্য হলাম। চা খেতে ভালোই, কিন্তু তাতে কোনো ওষুধের গন্ধ ছিল। চা খাওয়ার সময় সবাই আমার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন আমি চা না, ওষুধ খাচ্ছি। তারপর তারা সবাই আমার রুম থেকে বেরিয়ে গেল এবং আমার মাথা হঠাৎ ভারী হতে শুরু করলো। আমি ধীরাজের বড় মেয়েকে ডাকতে লাগলাম। আমি বুঝতে পারছি সে আমার আওয়াজ শুনছে, কিন্তু তবুও সে আমার কাছে আসেনি। আমার মনে হলো যেন পুরো ঘরটা ঘুরছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর কি হলো জানি না, যখন চোখ খুলল তখন রাত 9টা বাজে। আমি লক্ষ্য করলাম যে রুমে কোনো আলো নেই। অদ্ভুত নীরবতা বিরাজ করছে, কিন্তু বিছানা থেকে মেঝেতে পা রাখার সাথে সাথেই হঠাৎ দুর্বল বোধ করতে লাগলাম। আমার মাথা ঘোরা শুরু হলো এবং পেটে ব্যথা অনুভব করলাম। জানি না এই সব আমার সাথে কি হচ্ছে। তখন খেয়াল হলো যে আমি সকাল 10টায় চা খেয়েছি, আর তার পরেই আমি ঘুমিয়ে পড়েছি, আর এখন আমার চোখ খুলেছে। কিভাবে আমি এতক্ষণ ঘুমাতে পারি? এর মানে এই যে আজ শ্বশুরবাড়িতে প্রথম দিনটি আমি ঘুমিয়ে কাটিয়েছি। আমি ঘর থেকে বের হয়ে দেখি পুরো বাড়ির লাইট বন্ধ। আমি টর্চের আলোয় বাল্বের সুইচ খুঁজে বের করার চেষ্টা করছিলাম। এমন সময় হঠাৎ কেউ আমাকে টেনে অন্য ঘরে ঢুকিয়ে দিল। আমার খুব ভয় লাগছিল, কিন্তু যেহেতু এটা আমার স্বামীর বাড়ি, তাই আমার ভয় পাওয়া উচিত না। তবুও চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু যে আমাকে ধরেছিল সে আমার মুখে হাত রাখল। তারপর আমি সেখানে অনেকক্ষণ থাকলাম। কিছুই বুঝতে পারছি না যে কে আমাকে এভাবে জড়িয়ে ধরেছে। তার হাতের অনুভূতিতে মনে হলো পুরুষের হাত। আমি বুঝতে পারলাম হাতগুলো আমার স্বামীর নয়। আমি সেই ব্যক্তিকে জোরে ধাক্কা দিয়ে দৌড়ে আমার রুমে এসে পড়লাম। জানি না যে লোকটি কে এবং কেন সে আমার সাথে এমন করেছে। হে ভগবান, এই বাড়িতে এসব কি হচ্ছে? এই বাড়িটা আমার কল্পনার চেয়েও বড়। এটা একটা প্রাসাদের মতো। আমি নতুন, তাই আমার রুম ছাড়া আমি আমার শ্বশুর বাড়িটিকে ঠিকভাবে দেখিনি। এখন এই বাড়িতে আমার ভয় করতে শুরু করেছে। আমি চিনে আমার রুমে এসেছি, কারণ আমি আমার ঘরটা খুব ভালো করে চিনতে পেরেছি। আমি রান্নাঘর, টয়লেট, বাথরুম চিনতাম। আমি রুমেই বসে বসে একটা দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছিলাম। তখনই হঠাৎ শুনতে পেলাম কেউ আমার রুমের ভিতর ঢুকছে। আমি ঢুকতেই রুমের আলো জ্বলে উঠল। দেখলাম আমার স্বামী সামনে দাঁড়িয়ে হালকা হালকা হাসছে। আমার দিকে তাকিয়ে সে বলল, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? আমি বললাম, কোথায় গিয়েছিলে তুমি? আমি খুব ভয় পেয়েছি। আমার স্বামী বলতে লাগলো, কিসে ভয় পেলে? এটা আমাদের বাড়ি, কোনো ভূতের বাংলো নয় যে তুমি ভয় পাবে। ভেতরে এসে আমার স্বামী বলল, তোমাকে বলেছিলাম আমার কিছু কাজ আছে, কিছুক্ষণ পরে আসব। কিন্তু যখন এলাম তখন তুমি ঘুমাচ্ছিলে, তাই আমি মেয়ে এবং মায়ের সাথে বসে কথা বলছিলাম। আমি দ্রুত আমার স্বামীর হাত ধরলাম। সে বলল, ভয় পাচ্ছ কেন? আমি বললাম, কেউ আমাকে চেপে ধরেছিল। ওই রুমে কে ছিল? আমার স্বামী বলল, আরে আমি ওই রুমে ছিলাম। তুমি কি ভেবেছ অন্য কেউ এসে তোমাকে ধরেছে? আমার বাড়িতে আমি ছাড়া আর কে আছে? পুরো বাড়িটা আমার। এই বাড়িতে আমার মেয়ে, ছেলে আর মা থাকে। ছেলে সারাদিন কাজ করে, রাতে শুধু ঘুমাতে বাড়িতে আসে, আর তাও রাত 11টার আগে সে কখনো আসে না। আর এখন 10:30 বাজে। তখন আমিই তোমাকে ধরেছিলাম। আমি বললাম, তুমি হলে আমাকে বলনি কেন? তুমি জানো আমি কত ভয় পেয়েছিলাম। কথাটা শুনে আমার স্বামী জোরে হাসতে হাসতে বলতে লাগলো, আমি তোমাকে ভয় দেখাচ্ছিলাম। সে এমনভাবে কথা বলল যেন যে আমাকে ধরে ধাক্কা দিয়েছিল সে আমার স্বামী ছাড়া আর কেউ নয়। মুহূর্তেই আমি তার কথা বিশ্বাস করে নিলাম, আর আমি নিশ্চিন্ত ছিলাম যে যাক, এই মজা আমার স্বামী আমার সাথে করেছে।
যখন সে নিজেই এটা মেনে নিয়েছে, তখন আমার বেশি ভাবারও দরকার নেই। হয়তো আমি আমার স্বামীকে চিনতে ভুল করেছি, কারণ তার সাথে থাকা আমার একদিনও হয়নি। ধীরাজ আমাকে খেয়ে নিতে বলল, কারণ সে খেয়ে নিয়েছে। আমি বললাম, আমার কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, মাথা ব্যথা করছে এবং মনে হচ্ছে শরীর খুব দুর্বল। আমার স্বামী বলল, ঠিক আছে, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। চা খেলে তোমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। আমি বললাম যে, না, আমি এত চা খাই না, আমার চা খেতে ইচ্ছে করছে না। তখন আমার স্বামী বলল, তাহলে আমি তোমার জন্য কফি তৈরি করে আনি, এতে তোমার দুর্বলতা কেটে যাবে। আমি বললাম যে, আমি কিছু খেতে চাই না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার স্বামীও জবরদস্তি কফি বানিয়ে আনলো। আমি বললাম যে, আমি কিছুই খেতে চাই না। কেন জানি না শ্বশুরবাড়িতে আসার পর আমার ক্ষুধা তৃষ্ণা লাগছে না। আমার স্বামী বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও, তাই তোমাকে আমার বানানো কফি খেতেই হবে। স্বামীর এই কথা আমার খুব অদ্ভুত লাগলো, কিন্তু তবুও আমি কফি খেলাম। আর সকালের মতোই আমার সাথে একই ঘটনা ঘটল। আমার চোখ বুজে এলো আর আমি পরের দিন ঘুম থেকে উঠলাম। এখন মনে হচ্ছে এটা কফি নয়, এমন কোনো জিনিস যা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন আমার খুব রাগ হচ্ছিল, কারণ এইবার যখন চোখ খুললাম তখন সকাল 10টা বাজে। এত ঘুমালাম কি করে? শুধু এইটা ভেবে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। একজন মানুষ কিভাবে এত ঘুমাতে পারে? আমি চুপ করে গেলাম এবং বুঝতে পারলাম যে এই লোকেরা খাবারে কিছু মিশিয়ে খাওয়াচ্ছে, যার কারণে আমার এত ঘুম হচ্ছে। আর আমার ভেতরের দুর্বলতা বেড়েই চলেছে। আমি ঠিক করলাম যে এখন কারো দেওয়া কিছু খাবো না, নিজের হাতে বানানো খাবার খাবো। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, ঘরের সব কাজ আমি নিজেই করলাম, কারণ প্রতিদিনের মতোই বাড়িতে অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। এই নীরবতায় আমি কারো সাথে কথা বলবো? আমার শাশুড়ি ও মেয়েরা এখনও ঘর থেকে বের হয়নি। স্বামী ও ছেলে সকালে কাজে বের হয়ে রাতে বাড়ি ফিরত। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু এই সবের মধ্যেও অদ্ভুত ব্যাপার হলো, এত চেষ্টা করেও আমি আমার ঘুম থামাতে পারছিলাম না। যখনই ঘুমাতাম তখনই এত ঘুমাতাম যে কোনো সীমা থাকতো না, এবং দিন দিন আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এত বেশি দুর্বল হয়ে যাচ্ছি যে কোনো কাজও করতে পারতাম না। সব সময় ভাবতাম, আমার সাথে সব কি হচ্ছে? এখন তো এই বাড়ির কারো হাতে কিছু খাই না, তবুও এত ঘুম কেন পায়? ভাবলাম মঙ্গলবার উপোস থাকব, কিন্তু আমার অবস্থা উপোস রাখার মতো ছিল না। তবুও আমি উপোস থাকলাম। আমি জলও খাইনি। আশ্চর্যের বিষয় হলো, আজ আমার একটুও ঘুম পায়নি এবং কেউ আমাকে জ্বালাতনও করেনি। এই সময় আমার নজরে এমন একটা বিষয় এলো যা আমার হুঁশ উড়িয়ে দিল। আজ আমি আমার স্বামী আসার অপেক্ষায় ছিলাম, কারণ আজ আমি জেগেছিলাম। প্রতিদিন যখন আমার স্বামী বাড়িতে আসতো, আমি ঘুমিয়ে পড়তাম। ফলে আমি জানতাম না কখন আমার স্বামী আসে আর এসে কি করে। তার আসার আগেই আমি ভালো শাড়ি পরে রেডি হয়েছিলাম। আমি দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ আমার কিছু মনে পড়লে আমি রুমে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই আমার স্বামী দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথেই তার 2 মেয়ে ও মা তাকে ঘিরে ধরে অন্য ঘরে নিয়ে যায়। আমি অবাক হয়ে ভাবছি, কেন সে আমার সাথে কথা না বলে তার মা এবং মেয়েদের নিয়ে মেয়েদের রুমে গেল। আমি তার মেয়েদের রুমের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমি দরজায় কড়া নাড়তে লাগলাম, কিন্তু দরজা খুলল না। কিছুক্ষণ দরজা বাজানোর পর আমার স্বামী রেগে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলেন। ওর চোখে রাগ পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমাকে দেখেই বলতে লাগলো, পাগল হয়ে গেছো? এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? আমি তোমাকে নিষেধ করেছিলাম না ঘর থেকে বেশি বের হতে? তুমি এখানে কি করছো? আমি আমার স্বামীকে বললাম, এই বাড়িটা আমারও, আমি কেন সবসময় ঘরের ভিতর থাকব? আমার স্বামী বলল, আজে বাজে কথা বন্ধ করে তোমার রুমে যাও। আমি বললাম, আমিও ভিতরে বসে তোমাদের সাথে কথা বলতে চাই। আমার স্বামী বলল, এই সময় আমি আমার মা ও মেয়েদের সাথে কথা বলি। সে আমাকে ধাক্কা দিয়ে বলল যে, সময় হলে তোমার কাছে গিয়ে তোমার সাথে কথা বলবো। আমি খুব অবাক হলাম যে আমার স্বামী তার মেয়ে ও মায়ের সাথে কথা বলার জন্য রাতেই সময় পেল। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম এবং স্বামী আমার মুখের উপর দরজা বন্ধ করে ভিতরে গিয়ে আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম তারা কী নিয়ে আলোচনা করছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আস্তে আস্তে জানালা খোলার চেষ্টা করলাম। আমি জানালাটা একটু টানলে
জানালাটা একটু খুলে গেল। ভেতরে তাকালে পরিষ্কার দেখতে পেলাম প্রায় 6 জন লোক ভেতরে উপস্থিত। 2 জন আমার স্বামীর মেয়ে, একজন আমার শাশুড়ি, আমার স্বামী, আমার স্বামীর ছেলেও উপস্থিত। কিন্তু আমাদের বাড়িতে মাত্র 5 জন। তাহলে এই 6 নম্বর লোকটি কে? আমি লোকটিকে চেনার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই চিনতে পারলাম না। অবাক হয়ে দেখছি ঘরে কি হচ্ছে। দেখলাম লোকটা আমার স্বামীকে টাকার বান্ডিল দিচ্ছে। লোকটার মুখ ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, তাই চুপচাপ আমার রুমে এসে ভাবতে লাগলাম এই বাড়িতে কী সব হচ্ছে। কিছুক্ষণ পর আমার স্বামী রুমে এসে আমার সাথে আদর করে কথা বলার চেষ্টা করতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার হাতে 1 কাপ কফি ছিল। কিছুক্ষণ পর আমার স্বামী বলল, এই কফি খাও, তোমার মেজাজ ঠিক হয়ে যাবে। আমি বললাম আমি খাবো না। আমার স্বামী আমার হাত ধরে বলল, আমার খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও। কাজের খুব চাপ, তাই আমি তোমার উপর রাগ করে ফেলেছি। আমি আমার স্বামীকে বলিনি যে ঘরের ভিতরে যা ঘটেছে তা আমি দেখেছি। আমি চুপচাপ বসে রইলাম, কিন্তু আমার স্বামী আমাকে কফি খেতে জোর করা শুরু করলো। আমি রাগ করে আমার স্বামীকে বললাম, এই কফি আর চায়ের ব্যাপারটা কি? আমি আমার ইচ্ছা মতো এইসব খাই, কিন্তু এই বাড়িতে আমাকে এইসব খেতে বাধ্য করা হয়। আমাকে কেন খাওয়ানো হয়? কারণ কি কফিতে বা চায়ে কিছু মেশানো থাকে, যা খাইয়ে তোমরা আমাকে অজ্ঞান করতে চাও নাকি মেরে ফেলতে চাও? আমার স্বামী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে নিয়ে চিন্তিত, তাই তোমার জন্য কফি এনেছি। কেন আমি তোমাকে অজ্ঞান করতে চাইব? তুমি ঘরের কাজে মন দাও। যাই হোক, ঘরের কাজের জন্য যে কাজের মেয়ে ছিল তাকে ছাড়িয়ে দেব। তুমি ঘরের সব কাজ করবে। তুমি ফ্রি থাকো, তাই তোমার মনে ভুলভাল চিন্তা আসতে শুরু করে। আমি ভাবলাম আমার স্বামী সম্ভবত আমাকে হুমকি দেওয়ার জন্য এইসব বলছে। কিন্তু তখন সে বলল, তুমি আমাকে বাধ্য করো এইসব কথা বলতে। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তুমি আজ উপোস, তাই তোমার জন্য কফি নিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে রাগিয়ে দিলে। স্বামীর এমন সুন্দর কথা শুনে আমার মন নরম হয়ে গেল এবং আমি তার হাত থেকে কফির কাপটা নিয়ে বললাম, চিন্তা করো না, আমি কফি খাচ্ছি। এই কথা শুনে আমার স্বামী খুব খুশি হয়ে গেল, কিন্তু এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। কফি খাওয়ার সাথে সাথে আমার অদ্ভুত নেশা হয় এবং আমি আবার অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার সাথে একই ঘটনা ঘটল, যেমনটা প্রতিবার হতো। পরের দিন সকাল 9টায় আমার চোখ খুলল। পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল এবং মাথা খুব ভার ভার মনে হচ্ছিল। পরের দিন আমি রুম থেকে বের হয়ে চুপচাপ থাকলাম। আমার স্বামী কাজে গেছে আর আমার শাশুড়ি আমাকে ঘরের সব কাজ করতে বললেন। তিনি বললেন, বৌমা, তোমার বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল। আমি চাই তুমি ঘরের সব দায়িত্ব তোমার কাঁধে নাও। বাড়ির কাজ করতে আমার কোনো আপত্তি ছিল না, তাই চুপচাপ সব করতে লাগলাম। আমার স্বামীর 2 মেয়ে যুবতী, কিন্তু তারা বাড়ির কোনো কাজ করতো না। আমার শাশুড়িও সারাদিন বসে বসে শুধু পান খেতেন, আর তার চোখ শুধু আমার দিকেই থাকতো। এটা দেখে আমার খুব অদ্ভুত লাগতো। কোনো দিক থেকে তাকে আমার স্বামীর মা মনে হতো না। একদিন আমি কাপড় ধুচ্ছিলাম, দেখলাম আমার স্বামীর ছেলে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ওকে দেখে আমার খুব অদ্ভুত লাগলো, তাই শাড়ি দিয়ে আমি আমার পেট ঢেকে নিলাম। আজ স্বামীর ছেলের ছুটি, তাই সে বাড়িতেই ছিল। আমি রান্নাঘরে রান্না করছিলাম। হঠাৎ আমার মনে হলো যে আমার কোমরে কারো হাত। আমি ভয় পেয়ে ফিরে দেখি আমার স্বামীর ছেলে দাঁড়িয়ে। আমাকে দেখে সে ভয় পেয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি চাও, আর তুমি এখানে কি করছো? সে বলল, মা, আমি কিছু করছি না, 1 গ্লাস জল চাই, তাই রান্নাঘরে এসেছি। আমি যাচ্ছি বলে সে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমার শরীর কাঁপছে। এই বাড়ির পরিবেশ কেমন যেন। আমার স্বামীর মেয়েরাও অদ্ভুত পোশাক পরত। তারা এমনভাবে থাকত যেন নায়িকা। এমন ড্রেস পরত যাতে তাদের শরীরের বেশিরভাগ অংশ দেখা যেত। একদিন দুধওয়ালা এলে আমি দুধ নিতে দরজার বাইরে গেলাম। রাস্তার অনেক মহিলা আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। দুধওয়ালা দুধ দেওয়ার পর চলে গেল, কিন্তু মহিলারা তখনও আমার দিকে তাকিয়ে এবং তারা আমার কাছে এসে বলতে লাগলো, আমরা তোমাকে তো এই বাড়িতে আগে কখনো দেখিনি, তুমি এখানে নতুন। আপনাদের কথার মানে কি? নতুন এসেছি, আমি এই বাড়ির বউ। আমার কথা শুনে তারা একে অপরের দিকে তাকাতে লাগলো। আর একজন মহিলা হাসতে হাসতে বলল, নতুন বউ? এই বাড়িতে এখনো পর্যন্ত কত মেয়ে নতুন বউ হয়ে এসেছে তার ঠিক নেই। আমি ওই মহিলাকে প্রশ্ন করতাম,
ঠিক তখনই পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল। আমি ভেতরে যেতেই দেখলাম আমার শাশুড়ি আমাকে ধরে টেনেছেন। আমার হাত থেকে দুধের পাত্রটি পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেছে, কিন্তু কিছুটা দুধ ছিটকে মেঝেতে পড়েছে। আমার শাশুড়ি তাড়াতাড়ি দরজা বন্ধ করে ভিতর থেকে লক লাগিয়ে দিলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে তোমাকে কতবার বলেছে যে বাইরে বেরোবে না? তোমার স্বামী যদি জানতে পারে যে তুমি দরজায় দাঁড়িয়ে এলাকার মহিলাদের সাথে কথা বলেছ? আমি বললাম, আমার কি দোষ? দুধালা অনেকক্ষণ ধরে দরজায় বেল বাজাচ্ছিল, কেউ শুনতে পায়নি, তাই আমি দুধের পাত্র নিয়ে দুধ আনতে গেছিলাম। আর আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আমি তো এমন কোনো পাপ করিনি এলাকার মহিলাদের সাথে কথা বলে। সেই দিনই আমার শাশুড়ি এলাকার মহিলাদের সাথে অনেক ঝগড়া করেছিলেন। আজকে আমার এদের ওপর সন্দেহ হতে লাগলো। আমি টেনশনে ছিলাম যে পাড়ার মহিলারা আমাকে কি বলতে চেয়েছিল। তারাই আমাকে এই বাড়ির সব কিছু বলতে পারে। আমি সুযোগ খুঁজে এলাকার এক মহিলার সাথে কথা বলার চেষ্টা করলাম। কোনো এক অজুহাতে ছাদে গেলাম। সেই সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। ছাদে যাওয়ার পর সামনের বাড়ির ছাদে পাথর মারতে শুরু করলাম, যাতে বাইরে বেরিয়ে কেউ আমাকে দেখতে আসে আর আমি সেই সুযোগে তার সাথে কথা বলি। আমার ঢিল ছোড়ার সাথে সাথে একজন মহিলা জানালা দিয়ে উঁকি দিতে লাগলেন। তাকে রিকোয়েস্ট করে ছাদে ডেকে নিলাম। মহিলাটি তার ছাদে এলে আমি মহিলাটিকে বললাম যে আজ আপনি রাস্তায় দাঁড়িয়ে আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন। আমি এই বাড়ি সম্পর্কে সব কিছু জানতে চাই। দয়া করে আমাকে বলুন। এখানে আমি খুব টেনশনে থাকি। মহিলাটি বললেন যে তোমাকে সব বলবো, কিন্তু আমার নাম যেন না আসে। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার নাম নেব না। মহিলাটি আমাকে বললেন, তুমি যে বাড়িতে থাকো সেটা বাড়ি নয়, আর এতে থাকা লোকটা তোমার স্বামী না, বরং এরা একে অপরের কেউ না। এই বাড়িতে একটা কোঠা। এতে যে মহিলাটি থাকেন তিনি একজন দালাল, আর ছেলে দুজন মেয়েদের ফুসলিয়ে ফাসলিয়ে এই বাড়িতে নিয়ে আসে। আর তোমার স্বামীরও একই কাজ, মেয়েদের বিয়ের অজুহাতে এখানে নিয়ে আসে, নয়তো অপহরণ করে নিয়ে আসে। আমরা অনেকবার এদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছি, কিন্তু প্রতিবারই পুলিশকে টাকা খাইয়ে চুপ করিয়ে দেয় এবং এলাকার লোকজনকে বিভিন্ন বিষয়ে হয়রানি করে। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়িতে যে ছেলেটি থাকে সে কে? মহিলাটি বললেন, সেই ছেলেটি ওই দালাল মহিলার ছেলে। তার কাজ হলো এই বাড়িতে থাকা মেয়েদের উপর নজর রাখা, যাতে তারা পালিয়ে যেতে না পারে। এখানে প্রতি মাসে কোনো না কোনো মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে আনা হয়। আমি বললাম, আচ্ছা, মেয়েদের এখানে আনার পর ওদের সাথে কি করা হয়? তখন সেই মহিলা বললেন, তুমি তো একদম পাগল, তুমি জানো না তোমার সাথে কি হচ্ছে? আমি বললাম, আমি জানি না। তখন তিনি বললেন, এখানে যে মেয়েই আসে তার শরীর বিক্রি করা হয়। এটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এবং মহিলাটি আরও বললেন, এরা খুব বিপজ্জনক মানুষ। এরা মানুষের সামনে ভালো মানুষ সেজে থাকে, কিন্তু আমরা এদের সত্যিটা জানি, কারণ আমরা একই এলাকাতেই থাকি। এখানে আসা প্রতিটি মেয়েকে কোনো না কোনোভাবে অজ্ঞান করে দেওয়া হয় এবং রাতে তার দাম ঠিক করে দেওয়া হয়। অজ্ঞান থাকাতে সে বুঝতেও পারে না যে সারা রাত ধরে কোন পশু তার সম্মান নিয়ে খেলা করেছে। আমি তো ঘামতে শুরু করেছি। ওই মহিলাটি আরও বলছিলেন যে তুমি ভালো মনে হচ্ছ, তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে বলছি, নইলে এরা তোমাকে শেষ করে দেবে। জানি না তোমার ইজ্জত কত পুরুষের কাছে বিক্রি হয়েছে। এটা তোমার শ্বশুরবাড়ি নয়, এরা গ্যাংয়ের লোক, যারা মেয়েদের বোকা বানিয়ে তাদের প্রতি রাতে বিক্রি করে, আর এইভাবেই তাদের ব্যবসা চলে। আমার সাথে কথা বলার পর তিনি তার রুমে চলে গেলেন। আমি কি করব? আমি ঠিক করলাম যে আমি এই সব সহ্য করতে পারবো না, তাই আমি আমার রুমে চলে গেলাম। তারপর আমি নীরবে আমার স্বামীর ফোন তুলে পুলিশকে ফোন করে সব কিছু বললাম। আমি জানতে পেরেছি যে এতদিন ধরে আমার সাথে এই সব হয়েছে, পরেও এই লোকেরা আমার সাথে এসবই করবে। আমি তাদেরকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম, তাই পরের দিন আমার স্বামী আমাকে কফি দেওয়ার সাথে সাথে আমি সুন্দর করে তার হাত থেকে কফিটি নিয়ে এমন ভাব করলাম যে আমি কফি খাচ্ছি। আমার স্বামীর নজর সরতেই আমি কফি বিছানার পিছনে ফেলে দিলাম এবং কিছুক্ষণ পর আমি ঘুমের ভান করতে লাগলাম। আমি পুলিশকে রাতের সময় আসতে বলেছিলাম, কারণ ধীরাজ রাত 10টায় বাড়িতে আসতো। তার প্রায় 1 বা 2 ঘন্টা পর এই সব আমার সাথে হতো। ধীরাজ প্রতিদিনের মতো সেদিনও কোনো পরপুরুষের কাছে আমার দাম আদায় করে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি জেগেছিলাম, কিন্তু ঘুমিয়ে থাকার ভান করছিলাম। আমি অনুভব করলাম যে কেউ একজন আমার রুমে এসে আমার শরীরে আদর করতে শুরু করেছে। তখনই পুলিশ আমাদের বাড়িতে অভিযান চালায়
এবং সেই ব্যক্তিকে হাতে নাতে ধরে, যে টাকা দিয়ে আমার সম্মান নিয়ে খেলতে এসেছিল। সে পুলিশকে সত্যিটা বলে যে সে আজ রাতের জন্য এদেরকে আমার দাম দিয়েছে। এখন পুলিশের কাছে এদের বিরুদ্ধে অনেক প্রমাণ রয়েছে। এলাকার লোকজনও তাদের সাক্ষ্য দিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। আমি আমার বাবার বাড়িতে এসে সব কিছু জানালে তারা হতভম্ব হয়ে যায়। তারা বলেন যে আমরা সেদিনই তাকে সন্দেহ করেছিলাম, যেদিন ছেলেটি আমাদের শর্ত দিয়েছিল যে আজ থেকে মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু সে যে এত নিচে নামতে পারে তা আমরা ধারণাও করতে পারিনি। আমি আজ পর্যন্ত আর বিয়ে করিনি, আর এখন বিয়ের নামেও ভয় পাই। আমি বাবার বাড়িতে থেকে তাদের সেবা যত্ন করছি। আমি শিক্ষিত, তাই একটা চাকরি পেয়েছি। সেই জঘন্য জীবনের চেয়ে এই জীবন আমার ভালো লাগে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের মেয়েদের যেখানেই বিয়ে দিন না কেন, ছেলের সম্পূর্ণ তথ্য তদন্ত করা উচিত। কারণ কিছু বাবা মা মেয়ের বিয়ে না হওয়ার কারণে তাদের যে কারো সাথে বিয়ে দিয়ে দেন। আমি চাই না আপনাদের কারো সাথে এমন ঘটনা ঘটুক যেমনটা আমার সাথে ঘটেছে। তাই এই ধরনের প্রতারকদের থেকে সাবধানে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।